আড্ডা আর্টিস্ট আড্ডায় সকলকে স্বাগত। আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি হচ্ছেন পাপ্পু দেবনাথ। পাপ্পুর পড়াশোনাটা পুরোটাই স্কাল্পচার কেন্দ্রিক। ও প্রথমে আগরতলাতে আগরতলা গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে ব্যাচেলার্স করেছে স্কাল্পচারে। তারপর কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে ও মাস্টার্স করেছে। খুবই ভালো কাজ করে, অনেক রকম মিডিয়াম এক্সপ্লোর করেছে। আজকে আমরা পাপ্পুর সাথে খুব ভালোভাবে ওর ইন্টারাকশনটা করব। তো পাপ্পু, তোমার এই যে জার্নিটা কিভাবে শুরু হলো তুমি সেটা একটু আমাদের সাথে শেয়ার করো। বেসিক্যালি আমি যখন আর্ট কলেজে আসার আগে মানে যে যাই হয় জেনারেলি মানে আমার ফ্যামিলিতে কেউই আর্ট কলেজের মানে আর্ট রিলেটেড তো ছিল না, কিন্তু আমার মা সবসময় দেখতাম ছোটোবেলা থাকতে এই টেক্সটাইল নিয়ে একটু কাজ করতো। মা প্রচুর ওয়ালমেট, তারপর নানান রকম শোপিস, স্ট্যান্ডিস শোপিস এগুলি বানাতো। তো আমার মনে হয় ওটা একটা কোনো একটা রিসোর্স হতে পারে আমার কাজের, মানে আর্টের প্রতি ন্যাক বা ঝোঁক। হ্যাঁ, বা তাছাড়া আমি যখন স্কুলে যেতাম, যে আমি যে স্কুলটায় পড়াশোনা করতাম সেই স্কুলটার পাশে প্রচুর প্রতিমা মানে ঠাকুর তৈরি করতো। তো আমার না ছোটোবেলা থাকতেই স্কুলে যখন যেতাম সে রাস্তাটার পাশে ওগুলি, আমি স্কুল টাইম শেষ হয়ে যেত কিন্তু আমি তবু ওখানে দাঁড়িয়ে থাকতাম, মানে ওই ঠাকুর বানানো বা এগুলির প্রতি একটা আলাদা একটা মানে আমার একটা ইন্টারেস্ট ছিল সবসময়ই বরাবরই। তো রীতিমতো যাই হয়, আমি স্কুল লাইফ শেষ করার পর জেনারেল কলেজে আমি করি, অ্যাডমিশন নেই। জেনারেল কলেজে আমি পড়ার পর মানে অ্যাকচুয়ালি বাবা মার মানে আপত্তি ছিল আর্ট কলেজে ভর্তি হওয়ার প্রাথমিকভাবে। তো রীতিমতো আমি জেনারেল কলেজে ভর্তি হই। তো জেনারেল কলেজে পড়াশোনা করার পর 2 বছর আমি কমপ্লিট করিনি গ্র্যাজুয়েশন জেনারেল কলেজে। তো 2 বছর পড়াশোনা করার পর আমার ঠিক হচ্ছিল না, মানে আমি যেটা চাইছি সেটা হচ্ছিল না। তো মনে হলো যে না, এবার অ্যাডমিশনটা নেই। তখন আমার সেকেন্ড ইয়ারে সামহাউ কোনো একটা পেপার আমার হয়তো ব্যাক এসেছিল, তো ব্যাক পেপার এসেছিল। তো আমি ভাবলাম যে এই একটা সুযোগ আছে বাবা মাকে মানে বলার যে আমি পারবো না, জেনারেল কলেজে পড়তে পারবো না, তো আমি আর্ট কলেজেই যাব। তো তখন বাড়িতে এসে বলার পর বললো যে তখন অ্যাকচুয়ালি আগরতলা, আমার তো জন্ম আগরতলাতে, ত্রিপুরাতে। তো আগরতলার বাইরে যাওয়ার তখন পারমিশন ছিল না। তো বললো যে যাই করো তো ত্রিপুরাতেই করতে হবে। তো সেই অনুযায়ী আমি ত্রিপুরা আর্ট কলেজে আগরতলাতে অ্যাডমিশন দিই। সেখানে প্রথম বছরে আমার হয়, তো আমি আর্ট কলেজে ঢুকি। তো স্কাল্পচার সবসময় আমি স্কাল্পচার কলেজে যে স্কাল্পচার আছে এটা আমি আগে থেকে কিছুটা আমার ধারণা ছিল, কেননা আমি যেই ধরনের যার কাছে আমি সবসময় যেতাম মানে কাজ শেখা বা আর্ট মানে আমাকে গাইড করতো যে দাদাটা, সেই দাদাটাই বেসিক্যালি স্কাল্পচারে ছিল। আচ্ছা, আমাকে ছোটোবেলা থাকতে যে গাইড করতো। তো আমি ও দাদাকে দেখতাম কন্টিনিউ স্কাল্পচার করতো। তো আমারও একটা মানে ওর প্রতি একটা আলাদা একটা মানে ইন্সপায়ার হয়ে গেছিলাম দাদার থেকে। আমিও আর্ট কলেজে ঢুকবো, তো স্কাল্পচারে ঢুকবো। যাই হয়, তো আমি কলেজে ঢুকি, দেন শুরু হয় আমার ওখান থেকেই স্কাল্পচার করা। আচ্ছা, তারপরে তুমি ওখানে জার্নিটা মানে ধরো তুমি তো ব্যাচেলার্সের পরে মাস্টার্স করেছো কলকাতা থেকে, তোমার ওখানে কলেজ কেন্দ্রিক কি তুমি চেঞ্জেস পেয়েছো? কলেজ কেন্দ্রিক অনেকটা চেঞ্জেস পেয়েছি। দেখো, প্রথম কথা হচ্ছে গিয়ে নর্থ ইস্ট ত্রিপুরাতে তো একটা ব্যাকওয়ার্ড সাইড। হ্যাঁ, আমি যখন ব্যাচেলার্স করেছিলাম 2011-তে, আমি ব্যাচেলার্স ফার্স্ট ইয়ারে আমি জয়েন করেছিলাম এখানে। তো তখনকার সময়ে খুবই মানে এখন যদিও আস্তে আস্তে একটু হচ্ছে, এখনও আস্তে আস্তে ট্রেন এসছে, তখন ট্রেন ছিল না, মানে খুব একটা ব্যাকওয়ার্ড সাইড ছিল নর্থ ইস্ট জোনটা। তো সব মেটেরিয়ালস এখানে এসে পৌঁছাতো না। তো আমি যে ধরনের মেটেরিয়ালস দেখতাম বা কাজ করার ইন্টারেস্ট ছিল সে ধরনের মেটেরিয়ালস আমি এখানে করতে পারতাম না।
হুম, যা ছিল এখানে যা অ্যাভেলেবেল আছে সেই মেটেরিয়ালসগুলিকে নিয়ে আমাকে ইউটিলাইজ করে কাজ করতে হতো। তো তাই করতাম। ব্যাচেলার্সে থাকতে আমি ম্যাক্সিমাম এখানে যা মেটেরিয়ালস অ্যাভেলেবেল আছে সেগুলিকেই হুম। নিয়ে কাজ করতাম। কিন্তু আমার বরাবরই ইচ্ছে ছিল যে গভর্নমেন্ট আর্ট কলেজে পড়াশোনা করার। তো আমি ভাবলাম যে না, মাস্টার্স যখন ব্যাচেলার্স হয়ে গেছে তখন আমি বললাম যে না, এখন আমার প্র্যাকটিসে একটু চেঞ্জ দরকার। কারণ একই স্কুলিংয়ে আমি চাই না যে কন্টিনিউ করার, কারণ এখানেও ত্রিপুরা হুম। ইউনিভার্সিটিতেও মাস্টার্স রয়েছে। তো আমি ভাবলাম যে না, আমি এখানে হয়তো আমি এখানে মাস্টার্সটা আমার হবে, কিন্তু আমার প্র্যাকটিসের ডিফারেন্স খুঁজে পারবো না আমি, কারণ একই হুম। মেটেরিয়ালস নিয়ে আমি পাচ্ছি না কিছু মানে। তো আমি এক্সপ্লোর চাইছি করার জায়গাটা কম। হুম হুম তো আমি হুম। চাইছি না, এবার একটু বেরোই। তখন বাবা আমাকে কনভিন্স করে, বাবা মা রাজি হয়ে যায় তাতে। বললে ঠিক আছে, এবার তুই বেরোতে পারিস, কোনো ব্যাপার না, ঠিক আছে, আমরা সাপোর্ট করছি। তো আমি আসলাম কলকাতায়। তারপর গভর্নমেন্ট আর্ট কলেজে আমি এন্ট্রান্স দিই, ওখানে আমি অ্যাডমিশন নিই আর কি। আচ্ছা, তুমি ব্যাচেলার্সের সময় কি কি ম্যাটেরিয়ালসের উপর কাজ করেছো? ব্যাচেলার্সের সময় আমি মেটেরিয়ালস বলতে এখানে নর্মালি ওই স্কাল্পচারের মানে অথেন্টিক মেটেরিয়াল যেগুলি তোমার এখানে উডটা বেশি পাওয়া যায়। আচ্ছা। হ্যাঁ, ত্রিপুরাতে উডটা খুব বেশি অ্যাভেলেবেল, খুব সস্তায় প্রচুর ভালো উড পাওয়া যায়। তো উডটাতে কাজ করতাম আর কি। আর আচ্ছা। এখানে ফাইবার মিডিয়ামে মানে রেজিন যেটাকে বলি, ওই মিডিয়ামটাকে কাজ করতাম আর কি। এই দুটো মিডিয়ামই, এছাড়া আর কোনো মিডিয়ামই এখানে সেরকমভাবে নেই, অ্যাভেলেবেল না। বা আচ্ছা। হ্যাঁ অ্যাভেলেবেল নেই। হুম। বা ব্রোঞ্জ বা মেটাল বিভিন্ন রকমের এক্সপ্লোর করতে গেলে তুমি সেরকম স্কোপ নেই এখানে, আচ্ছা। মেটেরিয়াল নেই, আর রিসোর্স নেই, তারপর ভালো ওয়ার্কশপ নেই বা এক্সপার্ট নেই এখানে, এই জন্য সেটা প্রবলেম আর কি। তারপর যখন কলকাতায় এলে, কলকাতায় নিশ্চয়ই তো তোমার মানে যে প্রবলেমগুলো তুমি ওখানে ফেস করছিলে এখানে সেই প্রবলেমগুলো খুব একটা তো নেই। এখানে তোমার মেটেরিয়ালগত কি কি চেঞ্জ হলো? ম্যাটেরিয়ালগত দিক থেকে আমি যখন কলকাতায় আসি, প্রথমে না আমি ইন্ডিয়ান মিউজিয়ামটা ভিজিট করি সবার প্রথম। আচ্ছা। কারণ আমার আচ্ছা। ইন্ডিয়ান মিউজিয়ামটা ভিজিট করি এই কারণে, কারণ ইন্ডিয়ান মিউজিয়ামটা আমি যখন ফার্স্ট কলকাতায় ঢুকি তখন না মানে পার্ক স্ট্রিটে যখন আমি গভর্নমেন্ট কলেজে পরীক্ষা দিই, তখন মিউজিয়ামটার মধ্যে মানে আমার যে এখানকার যে টিচার ছিল, মানে আর্ট হিস্টোরিয়ান যে হুম। আমার যে স্যার ছিল, প্রমিত পর্ণপাল, তো স্যার আমাকে বলেছিল যে ওখানে মিউজিয়ামটার মধ্যে মানে গোটা ওয়ালটা রয়েছে, তুই ওখানে যাবি, দেখবি, প্রথমে ভিজিট করবি। তো আমি প্রথমে মিউজিয়ামটাকে ভিজিট করি। ভিজিট করার পর তো ওখানে প্রচুর ব্রোঞ্জ স্কাল্পচার আমি দেখি, চোলা ব্রোঞ্জ থেকে শুরু করে যত রকমের ভারতবর্ষের ব্রোঞ্জগুলি আছে কালেকশনগুলি আমি দেখি। দেখার পর মানে আমার না ওই ব্রোঞ্জ বা নানান রকম মেটাল রিলেটেড স্কাল্পচার মানে এই ধরনের মেটেরিয়ালটা আমার খুব ভালো লাগে, মানে একটা হুম। ইন্টারেস্ট চলে আসে যে না, এটা তো কাজ করা যাবে, আমি এটাকে নিয়ে ফার্দার ভাবতে পারি, আমার এখানে যেহেতু পসিবিলিটিস আছে। আর আমার যেহেতু এখানে মাস্টারমশাই রয়েছে, আমার স্যার রয়েছেন অখিল স্যার, তো আমি ওই জায়গাটা এক্সপ্লোর করতে পারবো। হুম। স্টার্ট করি এখানে মেটাল বা ব্রোঞ্জ এই ধরনের মিডিয়াম নিই। আর শুধুমাত্র এখন বর্তমানে ব্রোঞ্জে থাকছি না, আমি পাশাপাশিভাবে এখন ব্রোঞ্জের পাশাপাশি আমি সিলভার ইচিং, অ্যানোডাইজিং, তারপর প্লেটিং, ইলেকট্রোপ্লেটিং, এগুলি না এখন আস্তে আস্তে একটু রিসোর্স নিজের মতন করে রিসার্চ করে পাঞ্চ করে কাজ করছি। এখন বন্ধ আছে, আপাতত বন্ধ আছে, যেহেতু আমি হ্যাঁ, এখন হ্যাঁ, আমার হ্যাঁ। স্টুডিও থেকে দূরে আছি, কারণ এখন আমি ত্রিপুরাতে আছি, বাড়িতে আছি। তো আচ্ছা। যখন আবার মানে এই প্রসেসে আমার এখন চলছে, পরে যখন আবার স্টার্ট করব তো এই মেটেরিয়ালগুলি নিয়ে কাজ করার মানে প্ল্যানিং আছে। আচ্ছা। আচ্ছা, ব্যাচেলার্সের সময় তোমরা কি মানে কি ধরনের কাজ করেছো? কোনো চিন্তা ভাবনা কেন্দ্রিক কাজ করেছো নাকি পুরোটাই ধরো স্টাডি বেস বা যেরকম ব্যাচেলার্সের ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে, তো সেরকম কাজ করেছো না তখনই চিন্তা ভাবনা? কারণ এখনই এখনই তোমার যে কাজগুলো আমি দেখলাম তাতে চিন্তা ভাবনার একটা ভালো মতন ছাপ রয়েছে। যেহেতু যদিও তুমি অনেকদিন কাজ করছো, একটা তার অভিজ্ঞতারও বিষয় আছে, তো তোমার ব্যাচেলার্সের সময়ের সাথে সাথে তোমার মাস্টার্সের সময় কাজের প্যাটার্ন চেঞ্জ হয়েছে নাকি একই ছিল?
মাস্টার্সের সময় দেখো আমি বিশ্বাস করি যে যেই পরিস্থিতিতে বা যেই অ্যাটমসফিয়ারে আমি যাব সেই অ্যাটমসফিয়ারের মানে কেন্দ্রিক হয়ে আমি কাজ করার চেষ্টা করি। তো এখানে থাকতে মানে আমার যে কন্টেন্টটা ছিল কন্টেন্টটা একই আছে, আমি ব্যাচেলার্স থাকতে যে কন্টেন্টে কাজ করতাম সেই কন্টেন্টটা একই রয়েছে, কিন্তু তার ধরনগত দিক থেকে চেঞ্জ হয়েছে। আচ্ছা আচ্ছা, শৈবাল তোমাকে বলেছে যে টেকনিকগুলো যেগুলো তুমি এখন বললে, টেকনিকগুলোর বিষয়ে একটু জানালে খুব ভালো হয়। আচ্ছা, কোন টেকনিকগুলি একটু? এই এই যে ধরো তুমি এখন যেগুলো নিয়ে রিসার্চ করবে আচ্ছা বা আচ্ছা, হ্যাঁ কাজ বুঝতে করবে পেরেছি। হ্যাঁ ভাবছো, হ্যাঁ, অ্যাকচুয়ালি মেটালে যেরকম যে ধরনের কাজ হয় গতানুগতিক আমরা যেরকম দেখে এসেছি সেটা হচ্ছে গিয়ে ব্রঞ্জ, পাতিনা অন ব্রঞ্জ, হুম বা বাফ অন ব্রঞ্জ, এই ধরনের বাফ মানে পলিশ করা আর কি। তো এই ধরনের এই কিছুর দুটোর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ। তো আমি চাইছি যে এখন শুধুমাত্র এই দুটো মেটালটাকে তো করছি, এবার মেটালটা করার পাশাপাশি এই দুটোর মধ্যে সীমাবদ্ধ না থেকে আমি ভাবছি যে এবার এই দুটোকে যদি ইলেকট্রোপ্লেটিং মিন্স যখন মানে যে কোনো কালার মেটালে এক্সপ্লোর করা, লাইক জেফ কুন্সের যে কাজগুলি আছে না, বেলুন স্কালচারগুলি, হ্যাঁ, তো জেফ কুন্সের ওই বেলুন স্কালচারগুলি ওয়ান কাইন্ড অফ ইলেকট্রোপ্লেটিং, ওটার মধ্যে প্লেটিং করে চেঞ্জ করা। তো এটা একটা মাধ্যম। তো এটা কলকাতাতে পসিবল, আমি খোঁজ নিয়ে দেখেছি যে হ্যাঁ এটা পসিবিলিটিস আছে, আমি তো সেই দিকে যাওয়ার ফার্দার চিন্তাভাবনা রয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমি না ওই স্টেনলেস স্টিলের প্লেটের মধ্যে সিলভার ইচিং করিয়ে আনছি, এটা থেকে কারখানা থেকে, একটা ইন্ডাস্ট্রি থেকে। হ্যাঁ, সেটা আমার কাজের ক্ষেত্রে স্বার্থ অনুযায়ী আমি ইউজ করছি। সেটা কখনো কখনো টেক্সটের ক্ষেত্রে ইউজ করছি, আবার কখনো কখনো ড্রয়িংয়ের ক্ষেত্রে ইউজ করছি। তো এইভাবেই চলছে প্রসেস। ইলেকট্রোপ্লেটিং জিনিসটা মানে প্রপারলি ওটা করে কিভাবে? ওটা এটা তোমার এটাকে আরেকটা বলা হয়, সেটা হচ্ছে গিয়ে অ্যানোডাইজিং। ওটা হচ্ছে গিয়ে প্রথমে হ্যাঁ যে এটা পসিবল হচ্ছে গিয়ে তোমার ব্রাশ বা ব্রঞ্জে। তো ওটার মধ্যে তুমি প্রথমে তোমাকে ফুল পলিশ থাকতে হবে, সারফেসটা কোনো টেক্সচার থাকলে হবে না, ফুল পলিশ থাকতে হবে, যেরকম জেফ কুন্সের যে স্কাল্পচারগুলি ফুল পলিশ থাকতে হবে। এবার সেটার মধ্যে ওরা একটা প্লেটিং মানে একটা কালার ফুট করে, সেটা হচ্ছে গিয়ে একটা ইলেকট্রিকের মাধ্যমে সেটা একটা কালার ফুট করে, পুরোটার মধ্যে সারফেসের মধ্যে ওই কালারটা অ্যাবজর্ব হয়ে যায়। আচ্ছা, মানে স্কাল্পচারটার মধ্যে কি? হ্যাঁ হ্যাঁ, স্কাল্পচারটার মধ্যে পুরোটা অ্যাবজর্ব হয়ে যায় এবং সেটা পুরো ইলেকট্রিক্যাল প্রসেসে প্লেটিং করা হয়। ওটা যেরকম আমাদের ফ্যানের মধ্যে হয় না, যে আমাদের যে ঘরের সিলিং ফ্যান থাকে, সিলিং ফ্যানের যে পাতাগুলির মধ্যে থাকে না, যেরকম প্লেটিং করা থাকে মেটালের শিটের মধ্যে, সেটাই ওয়ান কাইন্ড অফ প্লেটিং। তো আমি এখন শুধুমাত্র ব্রঞ্জের পাতিনা করছি না, তার পাশাপাশি আমি প্লেটিং আর অ্যানোডাইজিং এগুলি নিয়েও ভাবছি। মানে ওটার ক্ষেত্রে কি আমাদের ধরো যেই কাজ করুক না কেন তাকে কি স্কাল্পচারটা বানিয়ে ওখানে নিয়ে যেতে হবে, গিয়ে ওখান থেকে প্লেটিংটা করিয়ে আনতে হবে। আচ্ছা আচ্ছা, ডিরেক্ট ম্যাটেরিয়াল কি কি আছে? মানে ধরো স্কাল্পচারের ক্ষেত্রে আমি কোনো মোল্ড বা যেরকম আমি সেরামিক্স নিয়ে কাজ করছি, তো সেক্ষেত্রেও একটা মোল্ডের ঝামেলা রয়েছে, তোমার ব্রোঞ্জের ক্ষেত্রেও এক ধরনের ঝামেলা রয়েছে। তো এই ডিরেক্ট ধরো আমি যেটা আমি স্কাল্পচারটা তৈরি করছি সেটাই থাকবে, উড ছাড়া, উডের ক্ষেত্রে আমি পরে আসছি, উড ছাড়া আর কি কি বিষয় তোমার রয়েছে, মানে কি কি মেটেরিয়ালগত রয়েছে ডিরেক্ট মেটেরিয়াল ইউজ করার জন্য? সেক্ষেত্রে স্টোন একটা তো রয়েছে ডিরেক্ট মেটেরিয়াল। হ্যাঁ, স্টোন। আচ্ছা, পলিমার ক্লেতে কি কাজ করেছো? পলিমার ক্লে, হ্যাঁ। আচ্ছা, বলছে যে এক সেকেন্ড, শৈবাল একটা কোয়েশ্চেন করেছে, বলছে স্টিলে এচিং কি নিজে করা সম্ভব? স্টিলে এচিংটা স্টেনলেস স্টিল, হ্যাঁ, সিলভার এচিং, সেটা সিলভার এচিং অবশ্যই সম্ভব। মানে বাড়িতে করা কি সম্ভব?
না না, আমি সেটা করিয়ে আনি, আমি বাড়িতে পসিবিলিটিস নেই, আমি এটা একটা ইন্ডাস্ট্রি আছে সেখান থেকে আমি করিয়ে আনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অ্যাকচুয়াল মেবি হয়তো হতে পারে যে হুম। শৈবাল তো প্রিন্ট মেকার, ও বাড়িতে অনেক সময় অনেক নর্মাল হ্যাঁ, এটা এচিং আর কি possibilities করে আছে। থাকে। হ্যাঁ, হ্যাঁ, জিঙ্ক যদি টিঙ্কে ও জিঙ্কের প্লেটে করে, হুম, তো যদি সেক্ষেত্রে আমার মেবি যাই ও ড্রয়িং জিজ্ঞাসা থাকে, করছে। বুঝতে পেরেছি, আমার যাই যেটাই ড্রয়িং থাকে, ড্রয়িং হোক বা যেই হোক, সেটা আমি যদি চাই সেটাকে আমি হুম স্টেনলেস স্টিলের প্লেটের মধ্যে সিলভার ইচিং বলে একটা জিনিস আছে, সেটা আমি করাতে পারি। যেটা আমার ওই আচ্ছা, মাঙ্কি নিয়ে আমার একটা কাজ আছে না, হুম দ্য হুম হুম হিউম্যান হুম হুম কন্ডিশন হুম হুম হুম, টাইটেলটা, ওটার মধ্যে ওতে নিচে ওই যে টাইটেল টেক্সটগুলি করা টাইপ আছে, টেক্সট গুলো করা আছে, ওইখানে তুমি ইউজ ওগুলি করেছো সিলভার মনে ইচিং। হয়। হুম হুম। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম যে পলিমার ক্লে, ধরো আমরা বেশ কিছু জায়গায় দেখছি যে পলিমার ক্লে ডিরেক্ট ইউজ করছে। আচ্ছা। এবার এবার এবং সেটা বেশ ভালো মতনই ফিনিশও করা মোটামুটি একটা জায়গা অবধি সম্ভব হচ্ছে। তো হুম। সেটাকে কি ডিরেক্ট মেটেরিয়াল হিসেবে আমরা ধরতে পারি, বা এক্সিবিশনের ক্ষেত্রে ওটার প্রসপেক্ট কি আছে, যে নেওয়া যায় না নেওয়া যায় না? পলিমার ক্লেটা আমি এখন পর্যন্ত কাজ করিনি পলিমার ক্লেটাতে। আর আচ্ছা ইনফ্যাক্ট আমি পলিমার ক্লেটা সম্বন্ধে আমার ধারণা নেই এখন পর্যন্ত, আমি মানে ইউজ করিনি কোনোদিন কাজে। আচ্ছা, আমি সেটা কতটা সেটা লংজিবিলিটি আছে সেটা আমি সঠিক হুম, বলতে পারছি না। কিন্তু বেশ ভালো আমি হার্ড হয়, সেই জন্যই মানে করে আচ্ছা। দেওয়ার পরে যখন একদম পুরো ড্রাই হয়ে যায় মালটা, তো তখন খুবই সুন্দর সুন্দর ফিনিশগত দিক থেকে খুব একটা প্রবলেম হয় না। আর ব্রোঞ্জের ক্ষেত্রে ধরো আমরা যখন কাজ করব, হুম তুমি তো হুম ব্রোঞ্জের ক্ষেত্রে প্রচুর কাজ করেছো, তো ব্রোঞ্জের ক্ষেত্রে যখন আমরা কাজ করব, ধরো নন কালচার ডিপার্টমেন্টের একটা ক্যান্ডিডেট কাজ করছে, তো সেক্ষেত্রে প্রসেসটা তুমি একটু শেয়ার করো। ব্রোঞ্জের প্রসেসটা, হুম হুম ব্রোঞ্জের প্রসেসটা তো বেসিক্যালি আমরা যেটা জানি সে লস্ট ওয়াক্স প্রসেসটা যেটা আমরা করি। ব্রোঞ্জ হুম অ্যাকচুয়ালি দুটো প্রসেসে করা যায়, সেটা হচ্ছে কি একটা ডিরেক্ট প্রসেস, সেটা হচ্ছে কি ডোকরা কাস্টিং, যেটা ট্র্যাডিশনাল আর্টিস্টরা বা ফোক হুম আর্টিস্টরা আমাদের, হ্যাঁ, বেঙ্গলের ফোক আর্টিস্টরা ওটা করে থাকে ডোকরা প্রসেসে। হুম কিন্তু আমাদের ওই মীরা মুখার্জিও কাজের মধ্যেও সেই ডোকরা প্রসেসের স্কাল্পচারগুলি রয়েছে। তো আমি সেই প্রসেসে করি না, আমি ওই লস্ট ডগস প্রসেসটাতে কাজ করি। মানে যেটাই আমি কাজটা করি তো সেটা কনভার্ট করি প্রথমে ওয়্যাক্সে, ওয়্যাক্সে কনভার্ট করার আচ্ছা পর, হ্যাঁ, সেটাকে এবার কিসে আমি কাস্টিং করব সেটা আমার প্ল্যান করতে হয়। এবার সেই অনুযায়ী আমাকে সারফেস তৈরি করতে হয়। আমি যদি সাপোজ ধরি আমি অ্যালুমিনিয়ামে আমি কাস্টিং করি, হ্যাঁ, হুম অ্যালুমিনিয়ামে কাস্টিং করার সময় আমাকে অ্যালুমিনিয়ামটা যেহেতু একটু ওর ক্যারেক্টারটা বুঝতে হবে। অ্যালুমিনিয়ামের ক্যারেক্টারটা হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়ামটা যখন গলানো হয় ও না একটু ফাটা ফাটা থাকে, মানে একটু জমে আচ্ছা যাওয়া, একটু, হ্যাঁ, ওর ক্যারেক্টারটা একটু অন্যরকম, মানে ফুললি ও স্মুথলি রান করে না। মানে যখন ঢালাই দেওয়া হয় ও স্মুথলি রান করে না, হুম যার কারণে খুব পাতলা সারফেস থাকলে, ওয়্যাক্সের সারফেসটা যখন যদি পাতলা থাকে তো সেক্ষেত্রে কাস্টিংটা মিসিং হওয়ার চান্সেস থাকে। তো আচ্ছা সেক্ষেত্রে আমরা কি করি, অ্যালুমিনিয়াম কাস্টিংয়ের ক্ষেত্রে একটু মোটা করে ওয়্যাক্সের কাস্টিংটা করি। একইভাবে যখন আমরা ব্রাশে বা ব্রঞ্জে করি, তখন একটু পাতলা করলে কোনো অসুবিধা হয় না, কারণ ব্রাশ বা ব্রঞ্জ ইজিলি রান করতে পারে, খুব তরল হয়ে যায়, ইজিলি রান করে, মানে তুলনায় আচ্ছা এই অ্যালুমিনিয়ামের থেকে। এভাবেই কাজ করি, আচ্ছা, এটাই process। এবার ধরো ওয়্যাক্সে যখন মানে আমরা যে কাজটা করতে চাইছি, ওটা কি ডিরেক্ট ওয়্যাক্স দিয়েই কাজটা করতে হবে না? না তুমি, আমি তো, হ্যাঁ বলো। হ্যাঁ বলো বলো। হ্যাঁ, আমি যেটা করি সেটা হচ্ছে গিয়ে প্রথমে আমি ফুল যেটা, মানে আমার যে কম্পোজিশন বা আমি যেটাই কাজটা আমার, সেটা আমি প্রথমে হুম মাটিতে ক্লেতে করে নিই। ক্লেতে করার আচ্ছা, পর সেটা, হ্যাঁ, সেটাকে এবার আমি ওয়্যাক্সে ট্রান্সফার করি। ওয়্যাক্সে ট্রান্সফার করছো। হুম। এবার কখনো কখনো যদি কাজের সাথে ক্লেটা না সবসময় কাজের স্মুথনেসটা দেয় না, তো কখনো কখনো হুম কি করি, মানে আমাদের ওই নর্মাল ক্লেটা আর কি, যেটা গঙ্গার ক্লেটা আমরা হুম ইউজ করি, সবসময় দেয় না, তখন আমি কি করি ওই জিসিলা থেকে ওই এক ধরনের ওই আর্টিফিশিয়াল ক্লে পাওয়া যায়, বাচ্চাদের কাজের জন্য ইউজ করা হয়। হ্যাঁ, আমি ওইটার কথাই বলছিলাম, পলিমার ক্লে। আচ্ছা, ওটাই বলছো তুমি পলিমার? হ্যাঁ হ্যাঁ, আমি পিডিলাইট জানতাম কোম্পানির। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিডিলাইট কোম্পানির তো।
আচ্ছা, না না না, পিডিলাইটেড হয় যেটা হচ্ছে ওটা শিল্পকার হয় আই থিঙ্ক, আমার মনে আমি যেটা জানি। ও হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন রকম, ওই মানে মেন হুম। জিনিসটা সেমই, দুটো আলাদা আলাদা বোধহয় হ্যাঁ, থাকে। পলিমার ক্লেটা দুটোকে কিন্তু শক্ত হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 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 শক্ত হয়ে যায় হ্যাঁ। আচ্ছা, কিছুক্ষণ তুমি পর, মানে ওইটাতেও খোলা হাওয়াতে রাখার হ্যাঁ। পর ওটা শক্ত হয়ে যায়। হ্যাঁ, হুম ওটা আমি হুম। জানতাম আর্টিফিশিয়াল ক্লে বলে আমি জানি, যাই হোক ওটার একটা টার্মস যে আছে আমি এখন জানলাম, পলিমার ক্লে জানতাম না। তো ওটা আমি কখনো কখনো কাজের ক্ষেত্রে ইউজ করি, কারণ ওটা না অনেক স্মুথ হ্যাঁ, আমাকে ওটা খুব এফেক্ট স্মুথ। দেয়। হ্যাঁ, হ্যাঁ স্মুথ হয়। হ্যাঁ। তো যার কারণে মানে ওখান থেকে আমি মোল্ড করি। এবার এবার আচ্ছা। মোল্ড করার ক্ষেত্রে হ্যাঁ, কখনো কখনো কাজের সাথে মোল্ডটা প্যারিসে মোল্ড করা হয়, আর কখনো কখনো কাজের সাথে আমি ওই ল্যাটেক্স বা সিলিকন মোল্ড করি। তো ল্যাটেক্স বা সিলিকনে মোল্ড করার ক্ষেত্রে পসিবিলিটিস হচ্ছে গিয়ে একটা প্লাস্টারে কি হয়, একটা চুলের টেক্সচারও যদি থাকে প্লাস্টারে অনেক সময় সেটা আসে না। হুম আর ল্যাটেক্স হুম বা সিলিকনে যেটা করা হয় এটা চুলের টেক্সচারও চলে আসে, মানে ফর দ্য ফাইন কাস্টিং হুম ইউ ক্যান হুম ইউজ হুম। ল্যাটেক্স অর সিলিকন। তো আচ্ছা। ওটা ব্যবহার করে মোল্ডটা করা হয়। মোল্ডটা করে তারপর অ্যাকর্ডিংলি ভ্যাক্সে কাস্টিং করে সেটাকে এবার ট্রান্সফার করা হয়। ব্রোঞ্চের সময় অনেকে অনেকে বলে যে আমরা কাস্টিংটা করতে দিচ্ছি অন্য কারোর কাছে, মানে অনেকে আছে কি মানে পুরো জিনিসটা ওয়্যাক্সে ট্রান্সফার করলো, করে এবার ব্রোঞ্জ কাস্টিং এর জন্য দিতে মানে দিয়ে দেয় কারোর কাছে যে ব্রোঞ্জ হুম কাস্টিংটা বের হুম করে দিতে। তো হুম। এটাই কি প্রসেস যে আমি ওয়্যাক্সে পুরো জিনিসটা রেডি করে দিয়ে দেবো, না, নাকি তুমি আমি নিজেও করতে পারো? আমি নিজেও করতে পারি, কেননা আমি আচ্ছা। কলেজে থাকতে মানে গভর্নমেন্ট আর্ট কলেজে হুম। যখন পড়তাম তখন আমি কাস্টিং নিজে করতাম, স্যার গাইড করতো, আচ্ছা। হুম। তখন আমি কাস্টিং নিজে করতাম। তো মোটামুটি আমার ধারণা হয়ে গেছে কাস্টিং সম্বন্ধে। তো আমি বেশ কাস্টিং আমি নামিয়েছি। তো আচ্ছা। এখন কলেজ থেকে বার হওয়ার পর যেহেতু হুম আমি রেন্টে থাকি কলকাতায়, তো আমার কাছে তো ওয়ার্কশপ নেই মানে হুম। কাস্টিং করার মতো। তো আমি না ইয়ে করি, কাস্টিং করিয়ে আনি। এখন এখন হ্যাঁ। করিয়ে আনছি, আচ্ছা আচ্ছা ব্যাক্সে কাস্ট করে আমি করিয়ে আনছি। কিন্তু আমি প্রপার ওয়ার্কশপ থাকলে আমি কাস্টিং আমি জানি, আমি কাস্টিং নিজে করি। মানে আমি আচ্ছা, আমি কলকাতায় কোথা থেকে করাও মোটামুটি? কলকাতায় বেহালা থেকে আমি কাস্টিং করি। আচ্ছা। আর তুমি যদি বেহালা, নিজে ধরো আমি কাস্টিংটা নিজে করতে চাইছি, তো সেক্ষেত্রে প্রসেসটা একটুখানি বলো। হ্যাঁ, কাস্টিং যদি তুমি নিজে করো সেটা হচ্ছে প্রপার সেট আপ থাকা দরকার। প্রপার সেট আপটা হচ্ছে হুম। আমি বলছি ফার্নেস থাকা দরকার। সেই আচ্ছা। ফার্নেসের মধ্যে হ্যাঁ, সেই ফার্নেসের মধ্যে তোমার জায়গাটা চাই, স্পেসটা চাই, প্রচুর স্পেস চাই এর জন্য, ফ্রি হয়ে কাজ করার জন্য। যেহেতু হুম এখানে একটা ফায়ারিংয়ের ব্যাপার আছে, তো হুম হুম প্রায় হুম। হ্যাঁ 36 ঘন্টা ফায়ারিং করতে হয়। 30 থেকে 35 ঘন্টা ফায়ারিং করতে হয়, মানে এটা সেটা কাজের নর্মাল কাজের ক্ষেত্রে বলছি। তো এর জন্য একটা প্রপার জায়গার দরকার, একটা ফার্নিচার দরকার। এরপর ঢালাইয়ের জন্য প্রপার ইয়ে দরকার, মানে সেট আপ যেগুলি মানে ইনস্ট্রুমেন্ট হুম থাকা হুম 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 উচিত সেগুলি দরকার। হুম। তো সেগুলি ইনস্ট্রুমেন্টটা নয় হয়ে যাবে, কিন্তু স্পেসটা কোথায় পাবো? তো সেটা তো হবে না, সেটা পসিবিলিটিস নেই আমার কাছে। তো হুম। সেক্ষেত্রে আমি আপাতত কাস্টিং মানে করিয়ে আনতে হয় আর কি, হেল্প নিতে হয়। কিন্তু হ্যাঁ, আমি সেটা অনেক হ্যাঁ ইজিও। হুম, তুমি হ্যাঁ আমি ওয়্যাক্সে ট্রান্সফার করে নেওয়ার পর তোমার ওটা হেডেকটাও কম থাকে যে সেটাই। আমি, কিন্তু এক্স্যাক্ট কি একদম এক্স্যাক্ট কাস্টিং পাও তুমি? এক্স্যাক্ট কাস্টিং, হ্যাঁ সেটা এবার ডিপেন্ড করছে ইয়ের উপর, ফায়ারিংয়ের উপর, ঢালাইয়ের উপর। আচ্ছা। ব্রোঞ্জ কাস্টিং না পুরো প্রসেসটা আছে না, একটা মানে পুরো গোটা একটা প্রসেস, একটা মানে একটা প্রবলেম যদি হয় না, তুমি হুম একদম প্রথম থেকে ফ্রম দ্য বিগিনিং যেখান থেকে তুমি স্টার্ট করেছো, হ্যাঁ তুমি যদি ধরো সাপোজ শেষ পর্যন্ত একটা কিছু মিস্টেক করে ফেলেছো, একটা কিছু ভুল করেছো, পুরো প্রসেসটাই ভুল, মানে পুরো প্রসেসটাই আচ্ছা। টোটালি চেঞ্জ করে দিতে হবে, শেষ, আর কাজ হবে না। তার জন্য প্রত্যেকটা প্রসেস ব্রোঞ্জ কাস্টিংয়ের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। মানে একটা প্রসেস ভুল হলে গোটা প্রসেসটাই মানে মার খেয়ে গেল। আচ্ছা, তুমি উড নিয়ে এখনো কাজ করছো না ব্যাচেলার্স এর সময় করেছিলে? আমি উড নিয়ে ব্যাচেলার্সের সময় করতাম, এখন আচ্ছা। মেটালটার প্রতি আলাদা একটা ইন্টারেস্ট পেয়ে গেছি। তো সেক্ষেত্রে মেটালটার মধ্যেই মানে এক্সপ্লোর করার প্ল্যানিং রয়েছে। তো এখন আমি কিছু ড্রয়িং করছি বা
করছি বা করব প্ল্যান করেছি সেটা হচ্ছে গিয়ে এংগ্রেভার দিয়ে, হ্যাঁ সেটা এংগ্রেভার দিয়ে এই প্লেটের মধ্যে মানে মেটালের শিটের মধ্যে কিছুটা ড্র করে সেটাকে এংগ্রেভিং করে তোলার পর সেটা থেকে একটা স্পার্কেল একটা মানে যখন মেটালকে এংগ্রেভ করা হয় সেটা থেকে একটা মানে একটা স্পার্ক একটা ইয়ে আসে, কোয়ালিটি বেরিয়ে আসে, মানে চকচক চকচক একটা, হ্যাঁ তো ওই এফেক্টটা দিয়ে একটা মানে ড্রয়িং তৈরি করা বা ওই এফেক্টটা দিয়ে একটা ইমেজ ক্রিয়েট করা, তো এগুলি আমি এখন করছি। সেটা কি মেটাল শিটের উপর করছো? হ্যাঁ, মেটাল শিটের মধ্যে ব্রাশ শিটের মধ্যে, ব্রাশের উপর। আচ্ছা, হ্যাঁ ব্রাশের শিটের উপরে ওই জিনিসটা পুরোটা করছো। হ্যাঁ, প্রথমে পাতিনা করে নিচ্ছি, পাতিনা করার পর তারপর করছি। একইভাবে অ্যাকর্ডিংলি আমার যদি এখন যে স্কাল্পচারগুলি সেক্ষেত্রে আমি ওটাই ইউজ করছি। প্রথমে পাতিনা করে নিচ্ছি, তারপর পাতিনটাকে তুলে দিচ্ছি ওই এংগ্রেভিং করে। তো আমার একটা কাজ আছে, তুমি দেখেছো হরিণের মধ্যে একটা হরিণের, হ্যাঁ ওখানের হরিণের যে এই যে তোমার এখানকার যে পোর্শনটা আছে না হরিণের যে এখানে, হ্যাঁ ওই পোর্শনটাতে আমি পুরোটা এংগ্রেভিং করে তোলা, মানে হ্যাঁ তুলে প্রথম পাতিনা করে তারপর এংগ্রেভিংটাকে দিয়ে তুলে দেওয়া, তো সেখান থেকে আলাদা একটা অন্যরকম টেক্সচার তৈরি হয়। তো দুটো টেক্সচার মানে পাতিনা আর ওই সেই এংগ্রেভিং করে তোলার প্রসেসটা দুটো মিলে একটা অন্যরকম আমাকে একটা এফেক্ট দেয়, তো সেই জিনিসটা চেষ্টা করি করার জন্য। আচ্ছা, উডের ক্ষেত্রে ধরো কলকাতাতে থেকে যদি কেউ উডে কাজ করবে মনে করে, কোন উড এখানে প্রেফার করবে তুমি? কলকাতায় উডের জন্য তো সব থেকে ভালো মেহগনি আছে, মেহগনি উড। মেহগনি উডটা সব থেকে ভালো কাজ করার জন্য। আর যদি মেহগনিটা তো একটু হার্ড হয়, তারপর যদি কেউ একটু সফট মানে উড চায় তাহলে গ্রামারটা ইউজ করতে পারে। এখন গ্রামারে অনেকেই কাজ করছে। এগুলো কি কলকাতায় ইজিলি অ্যাভেলেবল? রবীন্দ্রভারতীতে অনেকেই গ্রামারে কাজ করছে এখন, গ্রামারে অনেকেই কাজ করছে। গ্রামারটাতে আমাদের এখানে গ্রামার কাঠটা খুব সস্তা, এখানে খুব ইজিলি অ্যাফোর্ড করা যায় এখানে, মানে ত্রিপুরার কথা বলছি। আবার কলকাতায় অ্যাকর্ডিংলি আবার অনেকটা মানে কস্টলি। কলকাতাতে এমনিতে সবটাই একটু কস্টলি, কোনোটাই। আচ্ছা, আবার শৈবাল একটা প্রশ্ন করেছে, বলছে ওয়্যাক্সটা কিভাবে তৈরি করব? ওয়্যাক্সটা, আচ্ছা ওয়্যাক্সটা শৈবালদা, ওয়্যাক্সটা তৈরি করার ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে গিয়ে আমেরিকান মাইক্রো একটা আছে, আর এটা হচ্ছে গিয়ে হল্যান্ড মাইক্রো, তো নেদারল্যান্ড মাইক্রো। তো হল্যান্ড মাইক্রোটার সঙ্গে প্যারাফিন 50-50 করে নিই আমি। আবার কেউ কী করে বি ওয়াক্স ইউজ করে, তো বি ওয়াক্সটা আমি প্রেফার করি না, কারণ আমি কাজ করি না, আমার ক্ষেত্রে বলছি না, আমি প্রেফার করি না এই কারণে বি ওয়াক্সটা না খুব আঠালো হয়, আঠালো হয়। তো আঠালো হওয়ার ক্ষেত্রে অনেক সময় কি হয়, আমি যেহেতু ওয়্যাক্সে কাস্টিং করার পর আমার অনেক কাজ থাকে ওয়্যাক্সটার উপর, অনেক আমি ফিনিশিং টাচ, তারপর অনেক আমি ড্রয়িং করি বা কিছু টেক্সট থাকে, অনেক কিছু আমাকে হ্যান্ডেল করতে হয় ওই ওয়্যাক্স স্কাল্পচারটার উপর। তো তার জন্য আমাকে ওই ভি ওয়াক্সটা আমি প্রেফার করি। ভি ওয়াক্সটা যখন খুব আঠালো হয়, খুব ডিস্টার্ব করে আমাকে। তো আমি হল্যান্ড মাইক্রো একটা আছে, সেটা খুব বেশি একটা মানে আঠালোও না, খুব বেশি মানে সেটা ভাঙেও না, মানে স্ট্রেচেবল। হ্যাঁ, তো ওই হল্যান্ড মাইক্রোটা 50% নিয়ে নিই। আর পাশাপাশিভাবে প্যারাফিন, যেটা আমাদের নর্মাল ঘরের যে ক্যান্ডেল স্টিক হয়, মোম হয়, সেই মোমটা মানে এটা প্যারাফিন বলি, সেই প্যারাফিনটা 50% নিয়ে নিই। এবার দুটোকে 50-50 করে ব্যাগসটাকে রেডি করে তারপর কাস্টিং করা হয়। আচ্ছা, তুমি এটা করছো কোথা থেকে, মানে অ্যারেঞ্জ করছো কোথা থেকে তুমি যে ওয়্যাক্সটা ইউজ করছো, হল্যান্ড ওয়্যাক্সটা? আচ্ছা, এটা কলকাতাতে অ্যাভেলেবেল, কলকাতাতে অ্যাভেলেবেল। আচ্ছা, কলকাতাতে মানে ইজিলি অ্যাভেলেবেল রয়েছে? কলকাতাতে ইজিলি অ্যাভেলেবেল, কিন্তু দেখো অ্যাকর্ডিংলি এখানে যদি আমি খুঁজি, এখানে আমি ত্রিপুরা খুঁজে গেলেও পাবো না হল্যান্ড মাইক্রো। তো এই হচ্ছে প্রবলেম আর কি মেটেরিয়ালসগত দিক থেকে। আচ্ছা, তোমার ডিসার্টেশন পেপার কি ছিল মাস্টার্সের সময়? আমার ডিসার্টেশন পেপারটা ছিল সেটা হচ্ছে গিয়ে টেক্সট ইজ আর্ট। আচ্ছা, টেক্সট ইজ আর্ট, তো ওটার উপরেই আমি ডিসার্টেশন করেছিলাম, মানে টেক্সটকে নিয়ে, যে একটা টেক্সট কে আমরা কখন
আর্ট বলবো বা টেক্সটকে কেন আর্ট বলবো সেটা নিয়ে আমি আমার রিসার্চ পেপারটা ছিল। আমাকে গাইড করেছিল তন্ময়বাবু, উনি তন্ময় ব্যানার্জি স্যার আছে আমার কলেজে, তো তন্ময়বাবু আমাকে খুব গাইড করেছিল ওটাকে, ওটার মধ্যে। তাছাড়া অনেক শৈবাল আমার আবার বন্ধুরাও হেল্প বলেছে করেছিল। যে শৈবাল আবার বলেছে রেড কালারের কি হয়, ওটা রেড কালারের হয়, ওটা কি রেড অক্সাইড? রেড অক্সাইডটা ইউজ করি না শৈবালদা, কেন বলো তো, রেড অক্সাইডটার মধ্যে না একটা ডাস্ট ব্যাপার থাকে, তো যার কারণে যখন ওয়্যাক্সটাকে কাস্টিং, যখন ওয়্যাক্সটা আমরা ডিওয়্যাক্সিং করি, ডিওয়্যাক্সিং মিন যখন ওয়্যাক্সটাকে আমরা বার্ন করে দিই, মানে যখন ফার্নেসে যখন আমরা যখন ফায়ারিংয়ে দিই তখন ওয়্যাক্সটা তো গলে বেরিয়ে যায়, তো তখন কালারগুলি কিছু না ডাস্ট কোয়ালিটিতে পড়ে থাকে, মানে পরে প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আমি প্রেফার করি না এই রেড অক্সাইডকে, আমি সেক্ষেত্রে ইউজ করি সেটা হচ্ছে গিয়ে ওয়্যাক্স কালার, যেখানে যেগুলি আমরা মোম মানে ওয়্যাক্স কালার, যেটা আমাদের যে কালারিং ক্যান্ডেল স্টিক হয় না, যে কালারটা ইউজ করে ইন্ডাস্ট্রির মধ্যে, ফ্যাক্টরির মধ্যে, সেই কালারটা ইউজ করি। সেই কালারটা ইউজ করাটা মানে বেটার, ওই কালারটা মানে আর মানে একদম পিগমেন্ট আর কি, ওটা ওটা একদম মিশে যায়, ডিস্টার্ব করে না খুব একটা। আচ্ছা, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম তোমার ডিসার্টেশন পেপার, তুমি যে এই যে টেক্সট ইজ আর্ট এটা নিয়ে যে ডিসার্টেশন করলে, ওটা কি কোনো না কোনোভাবে তোমার কাজের সাথে লিঙ্ক ছিল? হ্যাঁ, কাজের সঙ্গে অবশ্যই লিঙ্ক আচ্ছা। ছিল। এই কারণে ছিল কারণ আমি ছোটোবেলা না কমিক্স পড়তাম, তো আমার কাজের, আমি বলছি এবার আসছি, কমিক্স পড়তাম, তো কমিক্সটা আমার ভালো লাগতো, যে এই কারণে ভালো লাগতো ইমেজটা পাশাপাশি টেক্সট, কমিক্সের মধ্যে ইমেজ প্লাস টেক্সট থাকে, এবার ওই দুটোকে আমি রিলেট করতাম, মানে যখনই মানুষ কমিক্সটা পড়ে তখন ইমেজটা দেখে টেক্সটটা পড়ে রিলেট করার চেষ্টা করে, হ্যাঁ। তো ওই জিনিসগুলি আমার কাছে একটা আলাদা রকম একটা মজা দিত। তো আমি ওখান থেকে কন্টেন্টটা নিই যে এই জিনিসটার উপর আমি চলো কাজ করি, মানে এই জিনিসটার উপর আমার হবে কন্টেন্ট, মানে আমি স্কাল্পচারে সেটাকে কীভাবে দেখাতে পারি, হ্যাঁ। আমি এটা এবার কীভাবে আমি সেটা স্কাল্পচারের মধ্যে দেখাতে পারি, যে ইমেজটাও থাকলো পাশাপাশি আমি টেক্সটটাও কী করে ইউজ করলাম স্কাল্পচারের মধ্যে, তো সেই জায়গাটা থেকে আমার কাজের কন্টেন্টটা আসে। আর বিষয়গত দিক থেকে কাজের সাবজেক্টটার বিষয়ে একটুখানি বলবে? হ্যাঁ বলছি, বিষয়গত দিক থেকে আমি কাজের মধ্যে না আমার পলিটিক্যাল ইস্যুস বা আমার কাজ যথেষ্ট পলিটিক্যাল, হ্যাঁ। আর আমি এই কারণে পলিটিক্যাল কাজ মানে কাজগুলি আমার কাজের মধ্যে এফেক্টটা পড়ে, এই কারণে কারণ আমি সারাউন্ডিংসটাকে নিয়ে কাজ করি, আমি যেখানে থাকছি বা আমার যেখানে আমি আমার পেরিফেরিতে কি হচ্ছে না হচ্ছে সেটার এফেক্টই আমার কাজের মধ্যে পড়ে। আমি বিশ্বাস করি যে অ্যাজ অ্যান আর্টিস্ট, মানে যেহেতু আমি জয়নুল আবেদিন ছোটোবেলা মানে এই আর্ট কলেজে পড়ার পর জয়নুল আবেদিনের কাজ দেখতাম, জয়নুল আবেদিনের বিখ্যাত ফ্যান ছিলাম, আর চিত্তপ্রসাদ ভট্টাচার্যের কাজ খুব দেখতাম, তো ওদের কাজের মধ্যে আমাকে ওই স্পার্কটা দিত, যে এখনকার সময়ে প্রেজেন্টে যেহেতু আমি আমি তো একটা শিল্পী হতে যাচ্ছি, চেষ্টা করছি, তো আমার মধ্যে সমাজে কি হচ্ছে না হচ্ছে সেটা রিফ্লেক্ট হওয়াটা মানে সেটাই হবে আমার মধ্যে, তো আমি সেটাই চেষ্টা করি যে সোসাইটিতে কি হচ্ছে না হচ্ছে সেটা আমার মধ্যে রিফ্লেক্ট হোক, সেই কারণে আমার কাজগুলো। আচ্ছা, তুমি যে এই যে পলিটিক্যাল বেসিস অনেকগুলো কাজ করেছো, তো সেক্ষেত্রে তোমার কি ওটা কাজের যে এই যে জায়গাটা বা এই যে সাবজেক্টটা চুজ করা, সেক্ষেত্রে কি তুমি কোথাও প্রবলেম ফেস করেছো? মানে আমরা দেখো প্রত্যেকে একটা পলিটিক্যাল ইস্যু নিয়ে কাজ করতে কিন্তু কোথাও না কোথাও একটা ভয় পাই, যে সেটা কোথাও না কোথাও আমাদের লাইফে এফেক্ট করলেও করতে পারে, কারণ আর্টিস্টদের চিন্তা ভাবনাটা যেভাবে চলে সেইভাবে কিন্তু সে দেখাতে চাওয়াটা বা দেখাতে পারাটা কিন্তু একটা প্রবলেমের বিষয় কোথাও না কোথাও। তো সেক্ষেত্রে কি তুমি কোনো প্রবলেম ফেস করেছো? না, এখনো পর্যন্ত করিনি, কারণ আমি হ্যাঁ সেই জায়গাটা মাথায় রেখেই আমি হ্যাঁ ইমেজগুলি মানে কম্পোজ করি, কারণ অনেকেরই মানে কারোর হার্ট না হয়, বা আমি যখন কোনো একটা ইমেজকে যখন জাক্সটাপোজ করছি বা কম্পোজ করছি তখন সেটাকে আমি মানে চেষ্টা করি কোনোভাবে মানে সম্পূর্ণ মানে সেটাকে
যদি আমি কারোর ছবি মানে অ্যাডাপ্ট করি, সাপোজ হ্যাঁ আমি কোনোটা কারোর কাছ থেকে অ্যাডাপ্ট করেছি, সেটার কপিরাইট করা এবং সেটার মেনশন করা সব কিছু আমি মেনটেন করি সেই জিনিসগুলি। আর পাশাপাশিভাবে আর আমি মানে কাউকে হার্ট করা এরকম ইমেজ আমি আনি না কাজের মধ্যে, ডিরেক্টলি মানে আমি এক্সপ্লোর করি না আর কি। হুম হুম। আচ্ছা, তোমার সেক্ষেত্রে এখন কাজেতে পর্যন্ত চলে আমার যাবো কোনো তার প্রবলেম আগে। হয়নি। হ্যাঁ বলো। আচ্ছা, হ্যাঁ, তোমার কাজেতে এবার আমরা চলে যাব, মানে কাজের বিষয় নিয়ে একটু কথাবার্তা বলবো। তার আগে তোমাকে আরেকটা প্রশ্ন আমার মাথায় এলো। কিছুদিন আগে দেখছিলাম যে মানে বেশ কিছু কাজ হচ্ছে জিপসাম বলে একটা ম্যাটেরিয়ালে, স্কাল্পচারের কাজ হচ্ছে। তো জিপসাম সম্বন্ধে কি তোমার কোনো আইডিয়া আছে? জিপসাম তো যেটা পিওপি আমি যেটা জানি, ও প্লাস্টার অফ আচ্ছা প্যারিস। আচ্ছা আচ্ছা হুম, আচ্ছা। এটাই জিপসাম। তো ওতেই নর্মালি সুন্দর কাজ, মানে বেশ সেরামিক একটা ফিল আছে। তো সেই জন্য জানতে চাইছিলাম যে ও আচ্ছা, জিপসামটা হচ্ছে পিওপি, আমরা যেটা, ওটা কি জেনারেল পিওপি না একটু ভালো কোয়ালিটির পিওপি? পিওপি অনেক রকমের আছে, কমার্শিয়াল পিওপি আছে, হ্যাঁ, আবার ডেন্টিস্ট পিওপি আছে, হুম। আবার হ্যাঁ, আবার আমাদের ওই হাত ভেঙে গেলে যে ধরনের পিওপি ইউজ করা হয় সেটা একটা পিওপি আছে। ডেন্টিস্ট পিওপিতে তো মনে হয় খুব সুন্দর মোল্ড জাতীয় কিছু জিনিস, মানে লাইভ যে কোনো জিনিসের মোল্ড খুব ভালো হয়। মোল্ড করা আছে, হ্যাঁ। হুম। আমি ডেন্টিস্ট পিওপিতেও কাজ করেছি, মানে মোল্ডের ক্ষেত্রে আর কি, মোল্ড নেওয়ার ক্ষেত্রে আচ্ছা, ডেন্টিস্ট পিওপিটা আমি ইউজ করেছি। আমার তো সেক্ষেত্রে ফিনিশিং কেমন আসে? নেটওয়ার্ক সেক্ষেত্রে ইস্যু মানে হচ্ছে তুমি নাকি? যখন ডেন্টাল, হ্যাঁ হ্যাঁ, মেবি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে একটু, আমাদের এবার শোনা এখানে যাচ্ছে। মানে অবস্থা খুব একটা ভালো না। তো যেটা জিজ্ঞাসা করছিলাম, ডেন্টিস্ট পিওপির ক্ষেত্রে যখন মোল্ড করছো, তো তখন সেই সময় তুমি মানে একদম কি এক্স্যাক্ট তুমি যে জিনিসটা লাইভ মোল্ড করছো পুরোটাই কি সেরকমই কাস্টিংটা বেরোনোর সম্ভাবনা আছে, নাকি সেক্ষেত্রে কোনো প্রবলেম হয়? ডেন্টাল পিওপিটা যেটা হয় সেটা হচ্ছে গিয়ে একটু ওর ক্যারেক্টারটা একটু স্ট্রং হয়। মানে নর্মালি আচ্ছা। পিওপিতে যেটা আমরা প্লাস্টার করি বা কাস্টিং করি সেটা ভঙ্গুর, মানে হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার চান্সেস থাকে। হুম হুম তো হুম হুম হ্যাঁ, হুম। তুলনায় ডেন্টাল পিওপিটা যেটা ইউজ করি ওটা একটু স্ট্রং, ওটা একটু হার্ড হয়। আচ্ছা, আরেকটা কি, আমি মানে সিরামিকের ক্ষেত্রে মোল্ড করতে গিয়ে ধরো কিছু প্রবলেম ফেস করেছি, যেরকম আমরা যখন পিওপিতে তোমার মোল্ডটা করছি, সেক্ষেত্রে খুব সূক্ষ্ম কাজের ক্ষেত্রে কিন্তু আমরা সেই ফিনিশটা পাই না কাস্টিং এর ক্ষেত্রে, মানে পিওপিতে অনেকটাই প্রবলেম হয়। কিন্তু ইউটিউব ভিডিও যখন আমরা দেখছি, তো কাস্টিং তোমার এমনি যেরকম সিরামিকের কাস্টিং বেরোয়, ধরো আমি একটা খুব রিয়েলিস্টিক হার্টের একটা মোল্ড করলাম পিওপিতে, আচ্ছা, নর্মাল জেনারেল যেগুলো আমাদের কমার্শিয়াল পিওপি। এবার সেখানে কি হচ্ছে, হার্টের উপরে যে সরু সরু শিরা টিরা যে জায়গাগুলো রয়েছে খুব নিখুঁত কাজের ক্ষেত্রে, সেই জায়গাগুলো কি হচ্ছে, মানে পুরোপুরি কাস্টিংটা যখন বেরোচ্ছে মোল্ডেই জিনিসটা অনেকটা আসছে না, মানে যতটা আসার কথা সেই জিনিসটা কিন্তু আসছে না। এবার সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, ধরো ওর উপরে আবার চায়না ক্লে ডিরেক্ট অ্যাপ্লাই করে একটা ফিনিশ করার একটা ব্যাপার চলে আসছে। তো সেক্ষেত্রে যেরকম তুমি বললে চুল টুল খুব নিখুঁত কোনো বা লোমের ক্যারেক্টার আমি দেখাতে চাইছি, তো সেক্ষেত্রে কি ডেন্টাল পিওপিটা ইউজ করাটা বেটার? হ্যাঁ, তুলনায় বেটার। যদি কেউ সিলিকন না ইউজ করতে চায় বা হ্যাঁ হ্যাঁ। লেটেক্স না ইউজ করতে চায়, সিলিকন অ্যাকচুয়ালি ইউজ করতে গেলে ওর অনেক প্রবলেম আছে, সেটা হচ্ছে গিয়ে হ্যাঁ। হাতের চামড়া ফুলে যায়, গ্লাভস পরে নিতে হয়। অনেক সময় কি হয়, দেখা যায় যে গ্লাভস পরে সব জায়গা মানে হয় না, মানে সব কিছু তো গ্লাভস পরে হয় না, কোনো কোনো জায়গাতে গ্লাভস ছাড়া হাত দিতেই হয়। সেক্ষেত্রে স্কিনের অনেক প্রবলেম হয়। তো সেক্ষেত্রে অনেকে প্রেফার করে না সিলিকন বা লেটেক্স ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কেউ যদি চায় যে পিওপিতেই মোল্ড নেবে, তাহলে ডেন্টাল প্লাস্টারটা ইউজ করাটাই বেটার। আচ্ছা, ওটা আমরা কলকাতাতে অ্যাভেলেবেল পাবো কোথায় ডেন্টাল প্লাস্টারটা? ডেন্টাল প্লাস্টারটা তুমি কলকাতাতে ইয়েতে পাবে, এমজি রোড, মহাত্মা গান্ধী রোড থেকে যে রাস্তাটা আছে না, যেখানে ওই ডাক্তারের সার্জিক্যাল জিনিসপত্র পাওয়া যায়, সেন্ট্রাল ধরে, হ্যাঁ সেন্টার ওই তোমার কলেজ স্ট্রিটের আশেপাশে এরিয়াটা, হ্যাঁ, যেখানে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ।
ওখানে গেলেই ওখানে ওখানেই যে available? হ্যাঁ অ্যাভেলেবেল। আচ্ছা। ওখানে কালার প্লাস্টারও পাওয়া যায়, তুমি যদি চাও যে বিভিন্ন রকম কালারও প্লাস্টার পাওয়া যায়, ডেন্টাল প্লাস্টার। মানে ডিরেক্ট Green. ওটা যদি আমি ধরো ওটারই কাস্টিং বার করতে চাই, তো সেক্ষেত্রে হুম। কি আমরা ওই ডিরেক্ট মানে কালার ব্লাস্টারটা ইউজ করে কাজ করতে পারি? ওকে ওকে পাপ্পু, এবার আমরা তোমার কাজের একটুখানি এতে চলে যাব। তোমার কাজ আমার এমনিতে প্রচন্ড ইন্টারেস্টিং লেগেছে। তো তোমার কাজের বিষয় গুলো নিয়ে একটুখানি আলোচনা করব। তো আমরা স্টার্ট করছি, সেটা একটু ওয়েট করো। আচ্ছা, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, এই কাজটার ব্যাপারে একটু বলো। এই কাজটা বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। হুম। এই কাজটা আমি যখন 2017-তে মনে হয় এটা করা। হ্যাঁ। তো আচ্ছা। এই কাজটা বেসিক্যালি আমি স্ট্যাচু অফ লিবার্টি, যে জায়গাটা আমি হুম। দেখাতে চেয়েছি, হ্যাঁ, স্ট্যাচু অফ লিবার্টির যে এটা একটা ওয়ার্ল্ড বিখ্যাত একটা স্কাল্পচার। তো হুম। হ্যাঁ, তো ফ্রেঞ্চ গভর্নমেন্ট ওটা ইউএসএ কে গিফট করেছিল। তো আচ্ছা। হ্যাঁ, তো সেক্ষেত্রে মানে অ্যাজ এ ফ্রেঞ্চ গভর্নমেন্ট গিফট করেছিল, মানে সেটা একটা ফ্রেন্ডশিপের ক্ষেত্রে, যে লিবার্টি তো মানে একটা ফ্রিডম, একটা স্বাধীনতা। হুম। তো হুম। তো এক্ষেত্রে আমি দেখাতে চেয়েছি যে বর্তমানে আমাদের যে মানে সিচুয়েশন, মানে আমাদের যে পারিপার্শ্বিক অবস্থান, হুম। মানে সেই লিবার্টিটা, সেই ফ্রিডমটা আর নেই। মানে আমার ক্ষেত্রে মনে হচ্ছে যে এখানে এই লিবার্টির মধ্যে কিন্তু আমি আমার লিবার্টিটাকে প্রেজেন্ট করছি, এবং আমি আচ্ছা। কানেক্ট করার চেষ্টা করছি সেটাকে গ্লোবালি। হুম। এবং সেখানে আমি দেখাতে চাইছি যে লিবার্টিটা মানে টিল্ট হয়ে আছে, মানে এক্ষেত্রে মানে হুম। সেটা মানে লিবার্টিটা যে কোনো সময় পড়ে যাবে, মেল্ট হুম। হয়ে যাচ্ছে বা পড়ে যাবে, হুম। এরকম একটা দেখিয়েছি। আর পাশাপাশি লিবার্টির হাতে যে মশালটা ছিল, যে টর্চটা, হুম। টর্চটাকে আমি হুম। সরিয়ে দিয়েছি, ওখানে আমি ফিঙ্গার ক্রস দিয়ে দিয়েছি। হ্যাঁ। মানে সব আমরা যখন ফিঙ্গার ক্রস করি কিছু একটা বেটার হোপ, মানে একটা কিছু হুম। ভালো কিছুর হুম। আশায়, হ্যাঁ, তো এখানে আমি হুম। সেই জিনিসটাকে দেখিয়েছি। আর মুঙ্কের দ্য স্ক্রিন পেন্টিংটা যা আছে না, হুম। হুম। হ্যাঁ, ওখান থেকে ওই আমি ফেসটা অ্যাডাপ্ট করেছি, মানে আচ্ছা। লিটারালি লিবার্টি স্ক্রিমিং, হুম। মানে এই অবস্থায় দাঁড়িয়ে, এটাই দেখি। একদম। আর পাশাপাশিভাবে আমার পার্সোনাল একটা স্টোরি আছে বিহাইন্ড দিস কালচার, তো ওটা হুম। ঠিক আছে, ওটা না বলাই থাক। আচ্ছা, মানে ওটা কি তুমি শেয়ার করতে চাইছো না? না, আমি আমি ভিউয়ার্সদের সামনে চাই না, এটা আমার সঙ্গে ওটার ইন্টারপ্রিটেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। কিন্তু আমি চাই যে সেটা ভিউয়ার্স তার নিজের সঙ্গে সে রিলেট করা। হ্যাঁ হ্যাঁ, একদম। ওকে, চলো আমরা নেক্সট কাজে যাই। এই কাজটাও তোমার প্রচন্ড ইন্টারেস্টিং। হুম। এই কাজটা না, আমার প্রত্যেকটা কাজ আমি না একটা স্টোরি বা কোনোটা আমি নিজে প্রত্যক্ষদর্শী, আমি দেখেছি এ ধরনের জিনিস থেকেই আমার মানে স্ট্রাইক করে জিনিসগুলি, তো সেগুলি থেকে আমি ইমেজগুলি রিকল করি, ঠিক আছে। হুম। তো এখানে ইন্ডিয়া গেটটাকে আমি প্রেজেন্ট করার চেষ্টা করেছি, মানে আমাদের ভারতবর্ষকে, মানে ইন্ডিয়া গেটটাকে আমি এখানে ভারতবর্ষকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি, ঠিক আছে। তো এখানে দেখিয়েছি যে একটা বাচ্চা ইন্ডিয়া গেটের ইয়েটা থেকে, দরজাটা দিয়ে দেখছে একটা ফিডিং বোতলকে, ঠিক আছে। সেই ফিডিং বোতলটা একটা সোফার মধ্যে আছে বা একটা চেয়ারের মধ্যে। তো হ্যাঁ, তো সেটা হচ্ছে গিয়ে একটা চেয়ার বা সোফাটা, সেটা একটা পাওয়ার। যখনই আমরা চেয়ার বা সোফা এই ধরনের এলিমেন্টস দেখি, সেটা একটা পাওয়ার বা একটা কোনো একটা গদি, এই ধরনের রূপকধর্মীটাই বোঝায়। তো আমি সেক্ষেত্রে এখানে চেয়ারটাকে দেখিয়েছি একটা পাওয়ার, যে ফিডিং বোতলটাকে মানে কি করছে, মানে মানে কি পরিস্থিতি, এখনকার সময়ে পরিস্থিতিটা এরকম যে আমি কি খাবো না খাবো সেটা ডিসাইড করছে একটা একটা মানে পলিটিক্যাল পাওয়ার, একটা মানে একটা শক্তি, যে ডিসাইড করে নিচ্ছে যে আমার খাওয়াটা কি হবে। তো সেক্ষেত্রে আমি যখন কলকাতায়
প্রচুর সমাবেশ হয়, আমি সমাবেশ হয় না যে ব্রিগেড চলো বা এই ধরনের নানান রকম হাওড়া ময়দান চলো, তো ওই ধরনের ইয়েতে সমাবেশে না আমি একদিন গেছিলাম মানে দেখার জন্য যে জিনিসটা কি। হ্যাঁ, এখানে তো সেরকম মানে ত্রিপুরায় তো এখন এই ধরনের এত কিছু হয় না, তো আমি দেখতে গেছিলাম যে আসলে কি হয় এখানে। যেহেতু আমি আমার কাজগুলি একটু পলিটিক্যাল ব্যাপার রয়েছে, তো আমি পলিটিক্যাল স্পিচকে আমি প্রচণ্ড শুনি, তো দেখতে গিয়ে না আমি অনেক লক্ষ্য করেছি যে প্রচুর মফস্বল বা প্রচুর গ্রাম থেকে মানুষ এসছিল, প্রচুর ছোট বাচ্চাকে নিয়ে এই প্রচণ্ড রোদের মধ্যে ওই হাওড়া ময়দানে দাঁড়িয়ে স্পিচ শুনছিল বা ওই সমাবেশে অ্যাটেন্ড করেছিল। তো বাচ্চাগুলি দেখে না, আমার বাচ্চাগুলি করুণ মুখটা দেখে না আমার খুব মানে স্ট্রাইক করে জিনিসটা, যে একটা বাচ্চা তার এখন সে বোঝা করার কোনো ক্ষমতাই হয়নি, সে একটা জাস্ট তার কাছে এখন একটা প্রিয় জিনিসই হলো সে ফিডিং বটল, তার পরিচিত বিষয়বস্তুটাই হলো ফিডিং বটল। তো তাকে আজকে হ্যাঁ এটা রোদ্রের মধ্যে এসে একটা সমাবেশে নিয়ে চলে এসছে, হ্যাঁ, তো সেই ইমেজটা আমাকে স্ট্রাইক করে, তো সেই ইমেজটাকেই আমি এখানে পুট করি। আচ্ছা, তোমার এই কাজটার মধ্যে আমার যেটা ইন্টারেস্টিং জায়গা প্রচন্ড লেগেছে সেটা হচ্ছে ফিডিং বটলটা গোল্ডেন কালারের। এইটা তুমি কি মানে এইটা কি কোনো চিন্তা ভাবনা করে তুমি এই কালারটা ইউজ করেছো? না, গোল্ডেন কালার প্রচন্ড আমি বাফ করেছি কস্টলি হিসেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাফ করেছি, মানে কালার আলাদা করে দিইনি, ওটাকে মানে ব্রোঞ্জটাকে মানে ঘষে তুলে দেওয়া বাফ করেছি, সেটাকে একটা আলাদা ইম্পর্টেন্স দেওয়ার জন্য আমি ওইটাকে বাফ করে দিয়েছি, যাতে ডিরেক্টলি যেন ওখানে একটা চোখ যায়। এবার আমরা তোমার নেক্সট কাজের দিকে যাই। হ্যাঁ, এই কাজটাও প্রচন্ড ইন্টারেস্টিং, আর বিশেষত ওর মানে এই যে বুদ্ধের গায়ে যে পোশাকটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা আরো বেশি এইটার জন্য কাজটা প্রচন্ডই বেশি ইন্টারেস্টিং হয়ে উঠেছে। তো তুমি এই কাজটার বিষয়ে একটু বলো। এই কাজটা আমি না ওই সেম একই ব্যাপার, এখানে কাজটা আমার টাইটেল হয়তো দিয়েছি অ্যাডমিন ইন কনফ্লিক্ট সোসাইটি। মানে বুদ্ধকে আমরা মানে যেহেতু বুদ্ধ আমাদের কাছে একটা আইকন ফিগার, ঠিক আছে না, তো হ্যাঁ, তো এখানে বুদ্ধকে আমি অ্যাডমিন বলছি, হ্যাঁ, মানে আমাদের সোসাইটির অ্যাডমিন। তো যে অ্যাডমিন মানে আমাদের সোসাইটির এত কনফ্লিক্ট বা এত পারিপার্শ্বিক এত দ্বন্দ্ব, এত কিছু, সে মানে নিজেকে মানে সেখান থেকে কুইট করে নিতে চাইছে, সেই জন্য আমি ডিরেক্টলি ওর মানে ওই মুখে একটা টেপ লাগিয়ে দিয়েছি, ওখানে লেখা আছে কুইট। এবং পাশাপাশিভাবে বুদ্ধে তো একটা শান্তি বা পিস রিলেটেড ইমেজ, হ্যাঁ, ইমেজ হিসাবে আমরা ব্যবহার করি বুদ্ধকে, শান্তি বা এরকম ধরনের। তো এক্ষেত্রে আমি পোশাকটাকে ক্যামাফ্লোজ ইউজ করেছি। ক্যামাফ্লোজটা হচ্ছে কি, আমরা যখন আর্মিরা যেটা পরে, তো ওই ক্যামাফ্লোজটা আমার কাছে একটা মানে ছোটবেলা থাকতে ক্যামাফ্লোজটা যখন আমি দেখতাম খুব ভয় পেতাম, ওই পার্টিকুলার ওই ড্রেসটা দেখলে আমি ভয় পেতাম, আমার ভয় লাগতো। তো আমার কাছে ওটা একটা মানে মনের মধ্যে একটা ভাইব তৈরি করতো, মানে একটা ভায়োলেন্স তৈরি করতো। তো ওই জন্য আমি ওই আমার যে মনের মধ্যে যে ওই জিনিসটা চলতো, সেটাকে আমি এখানে পুট করি, যে বুদ্ধের গায়ের মধ্যে মানে সেই পরিবেশের পরিবেশের এত কনফ্লিক্ট, সে নিজেকে কুইট করে নিতে চাইছে। তো এখানে আমি টাইটেলটা এই জন্যই দিয়েছি অ্যাডমিন ইন কনফ্লিক্ট সোসাইটি। তোমার এই কাজটা, আমরা এই ধরনটা সাধারণত বাজে জিনিস দেখবো না, বাজে জিনিস শুনবো না, এইটার ক্ষেত্রেই আমরা দেখে থাকি, কিন্তু তুমি এটাকে একদম অন্যরকম ভাবে মানে একদম অন্যভাবে প্রেজেন্ট করেছো। তো এইটার গল্পটা অবশ্যই তুমি একটু শেয়ার করো। হ্যাঁ, এই কাজটার ক্ষেত্রে কি হয়েছে, এখন একদিন না কলকাতায় লোকাল ট্রেন আমি একদিন যাতায়াত করছিলাম, তো তখন না লোকাল ট্রেনের মধ্যে মানে ধাক্কাধাক্কি হয় না প্রচুর, তো ওখান থেকে না আমার ওই কাজের কনটেক্সটটা আমার স্ট্রাইক করে, তো প্রচুর ধাক্কাধাক্কি হচ্ছিল, তো একজনকে না ব্লেম করছিল যে আমি না, ও ধাক্কা দিয়েছে, ও ধাক্কা দিয়েছে, তো এরকম ব্লেম করছিল। তো আমার না তখন একটা মাথায় স্ট্রাইক করে, সেটা হচ্ছে গিয়ে যে আমরা না সবসময় আমাদের নিজেদের ফলটাকে ঢাকার চেষ্টা করি, আমরা আমাদের নিজের জায়গায় ঠিক নেই,
আমরা সবসময় অন্যকে ব্লেম করতে পছন্দ করি। এটাই এর জন্য টাইটেলটা দেওয়া আছে দ্য হিউম্যান কন্ডিশন, মানে আমাদের আলটিমেট কন্ডিশন এটাই। যে আমরা নিজের দোষটাকে আমরা না দেখে আমরা সবসময় ব্লেম করার চেষ্টা করি। সেক্ষেত্রে আমি এখানে টেক্সটগুলি যেটা ইউজ করেছি আর ইমেজগুলি দেখো, প্রথম বানরটার ক্ষেত্রে যে এখানে আছে সেটা হচ্ছে কি ওর দুটো চোখে হাত থাকার কথা, মানে মহাত্মা গান্ধীর যে থ্রি ওয়াইজ মাঙ্কি, এটা জেনারেলি হয় যে বুরা নেই দেখেঙ্গে বা খারাপ দেখবো না। তো ওর এখানে প্রথমটাতে সরি খারাপ শুনবো না, তো দুটো কানে হাত দেওয়ার থাকার কথা। তো ও এখানে একটা কানে হাত, তার একটা কান খোলা আছে। হ্যাঁ, বাট সে তার নিজের প্রবলেম, সে তার নিজের কানে হাতটা না দিয়ে সে আরেকজনকে ব্লেম করছে যে পাশাপাশি যে সে, হ্যাঁ সেখানে টেক্সটও ওরকম অ্যাকর্ডিংলি ওরকমই আছে। হ্যাঁ, যে আমি না ও, তারপরে পাশাপাশি ও আবার আরেকজনকে ব্লেম করছে, বুঝতে পেরেছো, যে আমি খারাপ বলছি না। হ্যাঁ, আর পাশাপাশি দেখো ওরও দুটো চোখে ব্ল্যাক কালারের যে মাংকিটা আছে ওরও, হ্যাঁ ওরও পাশাপাশি দুটো চোখে হাত থাকার কথা। সে একটা চোখে হাত আরেকটা চোখ দিয়ে দেখছে, হ্যাঁ, এবং বলছে যে আমি খারাপ দেখছি না, এবং সে তার হাতটা কোন দিকে, যেদিকে ভিউয়ার্স, মানে আমি যখন কাজটা দেখবো তখন আমার সঙ্গে কানেক্ট করছে একদম। তো এভাবেই কাজটা আমি দেখাতে চাইছি, আর কিছু না। এই জন্য টাইটেলটাই এটাই দিয়েছি যে দ্য হিউম্যান কন্ডিশন। একদম। আর এটা তোমার মানে আপাতত আমাদের কালেকশনে এটা তোমার লাস্ট কাজ আজকে, তো এইটার বিষয়টাও একটু ডিসক্রাইব। হ্যাঁ, এটাও সেম ওই একই কনটেক্সট। আমি স্ট্যাচু অফ লিবার্টি নিয়ে অনেক কটাই কাজ করেছি, প্রায় একটা দুটো তিনটে চারটে, মোটামুটি আমি চারটে মতন কাজ করেছি স্ট্যাচু অফ লিবার্টিকে নিয়ে। তো এক রকমভাবে আমি প্রেজেন্ট করেছি। তো এক্ষেত্রে আমার স্ট্যাচু অফ লিবার্টি ফার্স্ট যে কাজটা, মানে তুমি প্রথমে যে কাজটা দেখিয়েছো ওটা আমার সেকেন্ড কাজ স্ট্যাচু অফ লিবার্টি সিরিজের। তো প্রথম যে কাজটা করেছি সেখানে পুরোপুরি স্ট্যাচু অফ লিবার্টি মেল্টেড, মানে মেল্ট হয়ে যাচ্ছে পুরোপুরি। আর সেকেন্ডলি যেটা আমি সেকেন্ড কাজ করেছি সেটা হচ্ছে গিয়ে টিল্ট হয়ে গেছে। থার্ডে যেটা কাজ করেছি আমি এখানে দেখেছি যে স্ট্যাচু অফ লিবার্টি প্রথমে কনস্ট্রাক্ট করেছি আমি পুরো গোটা ফিগারটাকে, তারপর আমি ডিকনস্ট্রাক্ট করে দিয়েছি, মানে আস্তে আস্তে ও ডিকনস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। দেখো এটা দেখলে বুঝতে পারবে, মানে আস্তে আস্তে মানে ও ডিকনস্ট্রাক্ট খুলে যাচ্ছে, সবকিছু ভেঙে যাচ্ছে, এরকম একটা দেখানো ফিল করানোর জন্য চেষ্টা করেছি। ব্যাক সাইডটা দেখলে হয়তো বেটার বুঝতে পারবে। আচ্ছা, তারপর 4 নম্বর যে কাজটা আমি করেছি সেটা এখানে নেই, তো ওটার মধ্যে আমি একদম কাফিন, স্ট্যাচু অফ লিবার্টিকে কাফিনের মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এই ধরনের কালারের বোধহয় একটা এ রয়েছে, তাই না? তো ওই একই ব্যাপার, মানে কনসেপচুয়াল জায়গাটা ওই একই। এর জন্য আমি ওই দেখো ওখানে আমি যে একটা টেক্সট ইউজ করেছি, এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড। তো এটা অ্যাকচুয়ালি স্ট্যাচু অফ লিবার্টি তো একটা মনুমেন্ট স্কাল্পচার, তো ওটার পাশে স্ট্যাচু অফ লিবার্টি যখন তার পাশে ওটা লেখা থাকে যে এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, তো ওই ওয়ার্ডটাকে আমি এখানে মক করছি, ব্যঙ্গ করছি এখানে, লটস অফ লাভ। হ্যাঁ, লল লিখেছি দেখো এখানে। তো হ্যাঁ, মানে এখানে আমি ব্যঙ্গ করছি, মানে এনলাইট করছি, আদৌ কি এনলাইট হচ্ছে, মানে এই জায়গাটা আমি এখানে অ্যাজ এ মকারি হিসাবে আমি প্রেজেন্ট করছি। ওকে, তোমার কাজের বিষয়গুলো সত্যি প্রচন্ড ইন্টারেস্টিং, কিন্তু এর মাঝে আমাদের কাছে একটা প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে যে জানতে চেয়েছিল যে তোমার কাছে তুমি যে সিলিকন কাস্টিং এর ব্যাপারে যে আমাদের কথা হচ্ছিল, সেই সিলিকন কাস্টিংটার বিষয়ে একটু জানতে চেয়েছে, মানে সিলিকন কাস্টিং এর প্রসেস বা কিভাবে কি করা যেতে পারে, তো সেটা তুমি একটু আমাদের সাথে শেয়ার করো। হ্যাঁ, সিলিকন কাস্টিং অবশ্যই করা, মানে সিলিকন কাস্টিং কি করা যেতে পারে কিনা, প্রশ্নটা কি, মানে হ্যাঁ, মানে কিভাবে করা যেতে পারে। হ্যাঁ, সিলিকন কাস্টিং করার জন্য মানে সেই একই প্রসেস, মোল্ড নিতে হবে প্রথমে, এবং সেই মোল্ডটা অবশ্যই সিলিকনই হতে হবে বা ল্যাটেক্সই হতে হবে। সেখান থেকে সিলিকনে কাস্টিং করা যেতে পারে, কোনো প্রবলেম নেই। আর সিলিকন কাস্টিং করতে গেলে প্রথম কথা হচ্ছে যে ওই একই জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে প্রচুর ইনফেকশন হয় হাতে, সেটা মাথায় রেখেই কাজ করতে হবে আর কি। আর এর থেকে বেটার লেটেক্স কাস্টিং করা, লেটেক্সটা তো ডিরেক্টলি পাতলা হয়, তো সিলিকনটা তো একটু মলম টাইপের, ওই টিউব টাইপের, পেস্ট টাইপের। তো
ওর জন্য ওটা হাত দিয়ে বা স্প্যাচুলার দিয়ে লাগাতে হয় সারফেসের মধ্যে। তো এর থেকে বেটার ওই তো এটা খুব লিকুইড হয়, একদম দুধের মতন দেখতে, হ্যাঁ, খুব লিকুইড হয়। ওইটা আবার একটু লেংদি প্রসেস, ওইটা দিয়ে দিয়ে সারফেস ঘুরিয়ে 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 প্রথম ঢেলে নিলাম, এবার একটু ঘুরিয়ে নিলাম, এরপর একটু রেখে দিলাম। তারপর এই ফার্স্ট লেয়ারটা শুকিয়ে যাওয়ার পর তারপর ফার্স্ট লেয়ারটা শুকাতে মোটামুটি একদিন লেগে যায়, একদিন বা 1.5 দিনের মতন লেগে যায়। তারপর আবার শুকালে পরে আবার আরেকটা প্রসেস, আবার শুকালে আরেকটা লেয়ার, আরেকটা লেয়ার, আরেকটা লেয়ার, এমন করে করে থিকনেসটা মোটামুটি একটু হয়ে গেলে তারপর ভিতরে না অনেক ক্ষেত্রে কি হয়, মানে সিলিকনটা স্ট্রেচ হয়ে যায়, মানে এটা স্ট্যান্ডই হয় না, যেহেতু এটা একটা কোয়ালিটি, স্ট্রেচেবল কোয়ালিটি। তো ওটাকে মানে ভেতরের ফর্মটাকে করার জন্য অনেকে আমরা ম্যাট দিয়ে দিই, রেজিন ম্যাট দিয়ে সেটাকে ডিপিং করে দিই। তাহলে রেজিনটা যেহেতু হার্ড হয়ে গেলে ও স্ট্রাক হয়ে থাকবে, এবার তার মধ্যে যদি ইয়েটা থাকে, সিলিকনটাও তার মধ্যে পরে বসে থাকবে, সারফেসটার কথা বলছি, সারফেসটা বসে থাকবে, তাহলে আর নড়তে পারবে না, মানে এবং সেটা স্ট্যান্ডই হয়ে যাবে। মানে 3D কাজের ক্ষেত্রে সেটা হ্যাঁ অবশ্যই সেটা দিতে হবে, ম্যাট ডিপিং করে দিতে হবে রেজিনের। ওকে পাপ্পু, আজকে তো মোটামুটি সময় প্রায় শেষ, আর 2 মিনিট বাকি আছে। খুবই ভালো লাগলো আড্ডা দিয়ে। ভবিষ্যতে তোমাকে আবার আমাদের প্রোগ্রামে নিয়ে আসবো, আবার তোমার থেকে যেগুলো তোমার ভবিষ্যতের কাজ যেগুলো আমরা আজকে দেখে উঠতে পারলাম না, সেগুলোর বিষয়ে একটা বিস্তর আলোচনা হবে। খুব ভালো লাগলো। তোমার কীরকম লাগলো? অবশ্যই ভালো লেগেছে আমার। প্রথমত আমি বলতে চাই যে এই গ্রুপের মধ্যে যারা আছে সবাই আমার সিনিয়র দাদা, তাদের লাইফ তো আমি দেখছিলাম, সবাই ভীষণ ভালো কাজ করে এবং সবাই তাদের মতামত বললো, হ্যাঁ, কাজের পারসেপশন দেখলাম। তো আরও আছে, আরও সিনিয়র দাদারা রয়েছে, তাদের মানে আশায় মানে দেখবো আমি তাদের লাইফ। তো আমাকে যে ডেকেছো এর মধ্যে আমার মানে আমি যে এটার পার্ট হিসাবে রেখেছো তার জন্য তোমাকে যথেষ্ট ধন্যবাদ। পাশাপাশি আমাকে ধন্যবাদ। এখানে তোমার আসার মধ্যে জিনিস হচ্ছে তোমার কাজ, তোমার কাজের ভ্যারাইটি, তোমার কাজের বিষয় প্রচন্ড ভালো লেগেছে। তোমার সাথে আড্ডা দিয়েও ভালো লাগলো। তোমার কাজ দেখেই প্রচন্ড কিউরিয়াসিটি আমাদের মধ্যে জেগেছে যে এই কাজগুলোর পিছনে গল্পগুলো কি জানতে হবে।